ভাবুন তো, এমন একদল নরপিশাচের কথা যারা বেতার অনুভূতিই বুঝে না, আর খিদে লাগলে কেপা কুকুরের মতো নিজের জন্মদাতা বাবা মাকেই জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলে। হ্যাঁ বন্ধুরা, হলিউডের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ভয়ঙ্কর হরর ফ্র্যাঞ্চাইজি রংটার্ন 4 মুভির গল্প নিয়েই আজ আমরা কথা বলবো, যেখানে একদল সাইকো খুনিবাইয়ের হাত থেকে রেহাই পায়নি খুদ ডাক্তার থেকে শুরু করে একদল নিষ্পাপ কলেজ শিক্ষার্থী। কি ঘটেছিল সেই অভিশপ্ত স্যানাটোরিয়ামে, কেন তারা এতটা হিংস্র? আজকের এই টানটান উত্তেজনার গল্পটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু চরম একটা থ্রিল মিস করবেন। সিনেমাটি শুরু হয় 1974 সালে। আমরা ওয়েস্ট ভার্জিনিয়ার একটি স্যানাটোরিয়ামের দৃশ্য দেখতে পাই। এই স্যানাটোরিয়ামটি আসলে তৈরি করা হয়েছিল এমন কিছু বিশেষ রোগীদের জন্য যারা মূলত বংশগত ত্রুটি এবং জন্মগত বিকৃতির কারণে প্রতিবন্ধী হয়ে জন্মেছিল। ঠিক এই সময়ে আমাদের দেখা হয় ডক্টর ব্র্যান্ডনের সাথে। তিনি ডক্টর এন নামের একজন নতুন ডাক্তারকে সেখানকার রোগীদের সম্পর্কে ঘুরে ঘুরে বলছিলেন। ঠিক তখনই হুট করে একজন রোগী পেছন থেকে ডক্টর এনকে জাপটে ধরে এবং তার চুলের পিনটি টেনে খুলে নেয়। এরপর তারা কিছুটা সামনে এগিয়ে যান, যেখানে ডক্টর ব্র্যান্ডন এনকে 3টি নরখাদক ভাইয়ের সামনে নিয়ে আসেন, যাদের নাম ছিল থ্রি ফিঙ্গার, সটুথ এবং ওয়ান আই। ডক্টর ব্র্যান্ডন জানান যে এই 3 ভাইকে ওখানকার এক জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল। আর অদ্ভুত বিষয় হলো, নিজেদের খিদে মেটানোর জন্য তারা তাদের নিজেদের জন্মদাতা বাবা মাকেই আক্রমণ করে জ্যান্ত গিলে খেয়ে ফেলেছিল। ডাক্তারের মতে এরা এই স্যানাটোরিয়ামের সবচেয়ে বিপজ্জনক এবং হিংস্র রোগী। যদিও তারা তো কোনো বয়সে বাচ্চা ছিল, কিন্তু তাদের বিপজ্জনক রূপ ছিল স্পষ্ট। এদের মধ্যে এক ভাই নিজের 2টো আঙ্গুল কামড়ে খেয়ে ফেলেছিল, তাই সবাই তাকে থ্রি ফিঙ্গার্স বলে ডাকত। অন্যজন নিজের একটা চোখ উফরে ফেলেছিল, তাই তার নাম দেওয়া হয়েছে ওয়ান আই। আর তৃতীয় ভাইটি সবসময় দেয়ালের সাথে নিজের দাঁত ঘষত এবং দাঁড়ালু করত, তাই তার নাম দেওয়া হয়েছিল শর্টুথ। সে তার এই দাঁড়ালু দাঁত নিয়ে এর আগে অনেক রোগীকে কামড়ে রক্তাক্ত করেছিল। এসব ভয়ঙ্কর কথা শুনে ডক্টর এন অবাক হয়ে জিজ্ঞেস করেন তারা এত ব্যথা কিভাবে সহ্য করে। ডক্টর ব্র্যান্ডন তখন জানান যে তাদের শরীরে এক অদ্ভুত রোগ আছে, যার কারণে তারা আসলে কোনো ব্যথাই অনুভব করতে পারে না। এরপর তারা দুজনে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যান। ঠিক তখনই যে রোগীটি ডক্টর এনের চুলের পিনটি ছিনিয়ে নিয়েছিল, সে সেটি দিয়ে নিজের কাঁচার তালা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সে বুদ্ধিমান না হওয়ায় তালাটি খুলতে পারছিল না। তখন ওই 3 ভাই তাকে লক্ষ্য করে তার হাত থেকে পিনটি ছিনিয়ে নেয়। এদের মধ্যে সবচেয়ে চতুর ভাই থ্রি ফিঙ্গার্স পিনটি ব্যবহার করে নিজেদের সেল বা কাঁচার তালাটি খুলে ফেলে। মুক্ত হয়েই তারা প্রথমে এক নিরাপত্তা প্রহরীকে আক্রমণ করে নৃশংসভাবে মেরে ফেলে। এরপর তারা সোজা চলে যায় মেইন কন্ট্রোল রুমে এবং সেখানকার সমস্ত কাঁচার দরজা একসাথে খুলে দেয়, যার ফলে পুরো স্যানাটোরিয়ামটি মুহূর্তের মধ্যেই এক নরককুণ্ডে পরিণত হয়। এরপর সেই 3 ভাই ডক্টর এনকে বন্দি করে এবং একটি চেয়ারে বেঁধে তার মস্তিষ্কে অনবরত হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিতে থাকে যতক্ষণ না তার মৃত্যু হয়। এরপর তারা ডক্টর ব্র্যান্ডনকে ধরে এবং তার ওপরও চালায় চরম নির্মম অপৈশাচিক নির্যাতন। এই ভয়ঙ্কর ঘটনার পর স্ক্রিনে কেটে যায় দীর্ঘ 29 বছর। এবার আমরা দেখতে পাই 9 জন কলেজ শিক্ষার্থীকে, যারা বরফের মধ্যে উইন্টার ভ্যাকেশন আনন্দ উপভোগ করতে এসেছে। তাদের বন্ধুদের একটি কেবিনে যাওয়ার কথা ছিল, কিন্তু তীব্র কুয়াশার কারণে তারা পথ হারিয়ে ফেলে। ঠিক তখনই তারা এক ভয়ঙ্কর তুষার ঝড়ের কবলে পড়ে, আর সেই ঝড়ের হাত থেকে বাঁচতে আশ্রয় খুঁজতে খুঁজতে আচমকাই তারা বরফে ঢাকা সেই পরিত্যক্ত এবং অভিশপ্ত ভবনটির সামনে এসে হাজির হয়। তারা সবাই সেই রহস্যময় বাড়ির দিকে রওনা হলো, কিন্তু তারা বিন্দুমাত্র টের পেল না যে এই ভুলের জন্য তাদের ঠিক কতটা চড়া মাশুল গুনতে হবে। আসলে সেই বাড়িটি অন্য কিছু নয়, ছিল সেই অভিশপ্ত স্যানাটোরিয়াম, যেখানে এখন রাজত্ব করছে সেই নরখাদক 3 ভাই। যখন তারা ভেতরে ঢুকলো, চারপাশ দেখে তারা সহজেই বুঝতে পারলো যে এটি এক সময় একটি হাসপাতাল ছিল। ঠান্ডার হাত থেকে বাঁচতে তারা সেখানে আগুন জ্বালালো এবং একটু বিশ্রামের জন্য বসলো, কিন্তু তারা তো কেবল আরাম করার মতো লোক ছিল না। নতুন বা খালি জায়গা দেখলেই তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা ছিল তাদের পুরনো অভ্যাস। তাই তারা সাবধানে চারপাশটা ঘুরে দেখতে শুরু করলো। খুঁজতে খুঁজতে তারা যখন হাসপাতালের মেইন অফিসে গিয়ে পৌঁছালো, তখন তারা দেখতে পেল সেখানে শেষ কেয়ারটেকারের একটি ছবি রয়েছে, যে আসলে ওই 3 ভাইয়েরই কোনো একজন শিকার ছিল। সেখানে পুরনো রোগীদের ফাইলও পড়েছিল। আর তখনই তারা বুঝতে পারলো যে অতীতে এখানে বিকৃত ও প্রতিবন্ধী ব্যক্তিদের রাখা হতো। ঠিক এই সময়ে আমরা দেখতে পাই সেই 3 ভাই বাইরে থেকে একটি ছেলেকে টেনে হিঁচড়ে স্যানাটোরিয়ামের ভেতরে নিয়ে আসছে। এদিকে ভেতরে থাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে 3 জন কোনো
বিছানা বা শোয়ার জায়গা আছে কিনা তা পরীক্ষা করতে একটু দূরে যায়। সেখানে থাকার সময় হঠাৎ তারা অদ্ভুত একটা কিছু দেখতে পায়। তাদের মধ্যে ভিনসিন নামের ছেলেটি ভেতরে কি আছে তা দেখতে একা এগিয়ে যায়, কিন্তু সে ভেতরে ঢোকার সাথে সাথেই আচমকা চিৎকার করতে শুরু করে। বাইরে দাঁড়িয়ে থাকা জেনা এবং কেনিয়া এই চিৎকার শুনে ভীষণ ভয় পেয়ে যায়। তারা হন্যে হয়ে ভিনসিনকে খুঁজতে শুরু করে এবং অবশেষে তাকে খুঁজেও পায়। কিন্তু দেখা গেল ভিনসিন আসলে তাদের সাথে স্রেফ একটা নোংরা মজা করছিল এবং ইচ্ছে করেই তাদের ভয় দেখানোর চেষ্টা করেছিল। এতে তারা দুজনেই চরম রেগে যায় এবং ভিনসিনকে ফেলে ওখান থেকে চলে যায়। কিন্তু তারা খেয়ালই করেনি যে পেছন থেকে অন্ধকারের কোনো এক কোণ থেকে কেউ একজন তাদের উপর কড়া নজর রাখছিল। এদিকে তাদের ভয় দেখানোর জন্য মনে মনে একটু অনুতপ্ত হয়ে ভিনসিন ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে নিজেই ভবনের জেনারেটর রুমটি খুঁজতে বের হয়। কিছুক্ষণের মধ্যেই সে জেনারেটরটি খুঁজে পায় এবং সেটি চালু করে দেয়। আর যেহেতু তারা ছিল আমেরিকান শিক্ষার্থী, তাই তাদের একটা অলিখিত নিয়ম ছিল, যে কোনো ভাঙ্গাচুরা বা ভুতুরে জায়গায় আলো জ্বললেই তারা সেখানে হুলস্থুল পার্টি শুরু করে দিত। এখানেও তারা ঠিক সেটাই করলো। পুরো ভবন জুড়ে গান বাজনা আর হুল্লোড় শুরু হয়ে গেল। কিন্তু এই আনন্দের মাঝেও তারা টের পায়নি যে মৃত্যুর ছায়া তাদের কতটা কাছে চলে এসেছে। পার্টি করার সময় তারা ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছালো যেখানে তারা একটি পুরনো সিনেমার ডিভিডি খুঁজে পায়। ড্যানিয়েল নামের একজন উৎসাহী হয়ে সেটি ওখানকার একটি প্রজেক্টরে প্লে করলো। সেই ভিডিওটি আসলে ওই মানসিক রোগীদের ওপর অতীতে করা নির্মম ও পৈশাচিক পরীক্ষা নিরীক্ষা দেখানো হচ্ছিল। দৃশ্যগুলো দেখার পর লরান নামের একজন বলল যে তার ভাই তাকে এই জায়গা এবং এখানকার রোগীদের সম্পর্কে অনেক ভয়ঙ্কর গল্প বলতো। সে বলেছিল যে ওই লোকগুলো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল এবং মানুষকে নির্মমভাবে হত্যা করার পর তাদের শিকারকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলতো। কিন্তু লরানের এই ভয়ঙ্কর কথা তখন কেউ বিশ্বাস করলো না এবং সবাই যে যার মতো ঘুমাতে চলে গেল। সবাই আলাদা আলাদা করে ঘুমালেও ভিনসিনের চোখে তখনও ঘুম ছিল না। তাই সে একটু হাঁটার জন্য বাইরে করিডোরে বের হলো। কিছুটা সামনে যেতেই সে কুয়াশার মধ্যে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলো। ভালো করে লক্ষ্য করে সে ভাবলো, এ তো আমাদের সেই বন্ধু বর্ষ, যার কেবিনে তাদের যাওয়ার কথা ছিল। ভিনসিন যখন আরও কাছে গেল তখন সে ভয়ে জমে গেল, কারণ বর্ষ ততক্ষণে মারা গেছে এবং তার মৃতদেহটি ওখানে ঝুলিয়ে রাখা হয়েছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে সাইকো সটুত একটি ধারালো রড দিয়ে ভিনসিনের মাথার সজুরে আঘাত করলো এবং তাকে সেখানেই খতম করে দিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা জানতে পারলো যে বাইরের তুষারঝড় এখনো থামেনি, তার মানে তারা এখনো এখানে পুরোপুরি আটকে আছে। এদিকে যেহেতু সকাল থেকে ভিনসিন নিখোঁজ ছিল, তাই জেনা সবাইকে তার সম্পর্কে জিজ্ঞেস করলো, কিন্তু কেউ তাকে দেখেনি। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখা গেল তাদের সাথে আনা প্রয়োজনীয় জিনিসপত্র এবং গাড়ির চাবিও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ভাবতে শুরু করলো যে ভিনসিন হয়তো আবারও তাদের সাথে কোনো প্রাঙ্ক বা মজা করছে। তাই তারা সবাই মিলে তাকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে চারজন শিক্ষার্থী বেসমেন্টের অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল, যেখানে তারা একটি অদ্ভুত লোহার কাঁচা দেখতে পেল, যার ভেতরে একদাদা দাঁড়ালু ও অদ্ভুত ডিভাইস রাখা ছিল। তারা যত সামনে এগিয়ে গেল বেশ কয়েকটি সেল বা ঘর দেখতে পেল, যেখানে অতীতে বন্দীদের আটকে রাখা হতো। আরও কিছুটা গভীরে যাওয়ার পর তারা লক্ষ্য করলো চারপাশে দোলা দোলা তাজা রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তখনই তাদের মনে আসল ভয়ের দানা বাঁধল। পরিস্থিতি বেগতিক দেখে তারা সবাই আলাদা হয়ে ভিনসিনকে খুঁজতে বেসমেন্টের বিভিন্ন অংশে তল্লাশি চালাতে শুরু করলো। কিন্তু তারা জানতো না তারা আসলে মৃত্যুর মুখে পা বাড়াচ্ছে। তল্লাশি চালাতে চালাতে জেনা একসময় হাসপাতালের রান্নাঘরের দিকে যায়, কিন্তু সেখানে পা রাখতেই তার চোখের সামনে ভেসে ওঠে এক নরকীয় দৃশ্য। সে দেখতে পায় মাংস কাটার মতো করে তাদেরই এক বন্ধু বার্টনকে নির্মমভাবে টুকরো টুকরো করা হচ্ছে। ঠিক তখনই সেখানে সাইকো থ্রিফিঙ্গার হাজির হয় এবং লাশটি টেনে হিসেবে নিয়ে চলে যায়। জেনা বয়ে আত্মহারা হয়ে সেখান থেকে এক ছুটে বন্ধুদের কাছে ফিরে আসে এবং সবাইকে এই ভয়ঙ্কর খবরটি দেয়। ঠিক তখনই অপর থেকে বারান্দা দিয়ে বার্টনের জ্যাকেট পরা কিছু একটা তাদের দিকে ছুড়ে দেওয়া হয়। কেনিয়া কৌতূহলী হয়ে সেটা পরীক্ষা করতে এগিয়ে যায়, কিন্তু জ্যাকেটের চেইনটা খুলতেই তাদের কলিজা কেঁপে ওঠে, কারণ জ্যাকেটের ভেতরে ছিল বার্টনের কাটা মাথা। তারা এই নির্মম ধাক্কা সামলে ওঠার আগেই অপরের বারান্দা থেকে তিন ভাই তাদের আরেক বন্ধু ক্লের দিকে একটি ধারালো তার ছুঁড়ে মারে, যা সরাসরি ক্লের গলায় গিয়ে আটকে যায়। তারপর তারা
ওপর থেকে তারটি টেনে ক্লেকে ফাঁসি দেওয়ার মতো করে ঝুলিয়ে তোলার চেষ্টা করে। ক্লেকে বাঁচাতে কাইল ঝাঁপিয়ে পড়ে তাকে শক্ত করে আঁকড়ে ধরে, কিন্তু ততক্ষণে ক্লের গলা কেটে রক্ত ভেসে যাচ্ছিল চারপাশে। এত চেষ্টা করার পরও কাইল তাকে বাঁচাতে পারল না। ধারালো তারের টানে ক্লের মাথাটি শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে কাইলের গায়ের উপর এসে পড়ে। প্রাণ বয়ে তারা সবাই সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য পার্কিং এর দিকে দৌড়ায়, কিন্তু তাদের দুর্ভাগ্য, কোনো স্নো মোবাইল চালু হচ্ছিল না, কারণ সাইকো ভাইয়েরা আগেই সেগুলোর স্পার্ক প্লাগ খুলে নিয়েছিল। এখন কি করবে, কোথায় যাবে ভেবে তারা কোনো কুল কিনারা পাচ্ছিল না। এমন পরিস্থিতিতে লরান, যে একজন স্কি চ্যাম্পিয়ন ছিল, সে একা এই ভয়ঙ্কর তুষার ঝড়ের মধ্যে স্কি করে বাইরে থেকে সাহায্য আনার সিদ্ধান্ত নেয়। এদিকে বাকিদের কাছে পর্যাপ্ত গরম কাপড় ছিল না এবং সেই জ্বরের মধ্যে বাইরে মুখ ঢেকে রাখাও অসম্ভব ছিল। তাই তারা জীবন বাঁচাতে আপাতত ইনচার্জের প্রধান অফিসে গিয়ে নিজেদের আটকে রাখার সিদ্ধান্ত নেয়। তারা মেইন অফিসে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দেয়। বেসমেন্টে তারা আত্মরক্ষার অনেক জিনিসপত্র দেখলেও এই মুহূর্তে এই অফিসে তাদের বাঁচানোর মতো কিছুই ছিল না। তাই কাইল, সারা এবং ড্যানিয়েল কোনো অস্ত্র বা দরকারি জিনিস খুঁজতে আবারও সাবধানে বেসমেন্টে নেমে যায়, কিন্তু নরপিশাচ থ্রি ফিঙ্গার কোনোভাবে তাদের পিছু নেয়। বাঁচার তাগিদে তারা দ্রুত একটি লোহার খাঁচার ভেতরে ঢুকে পড়ে। থ্রি ফিঙ্গার সেখান থেকে চলে যাওয়ার পর তারা খাঁচায় থাকা একগাদা দরকারি জিনিসপত্র আর অস্ত্র নিয়ে একচুটি অফিসে ফিরে আসে। ইতিমধ্যে আরেক সাইকো ওয়ানাই অফিসের দেয়ালে একটি গর্ত তৈরি করে এবং সেখান দিয়ে হাত গলিয়ে আচমকা কেনিয়াকে ধরে ফেলে। কেনিয়ার চিৎকার শুনে ব্রিজেট একটি ধারালো ছুরি দিয়ে ওয়ানাইয়ের হাতে সজোরে আঘাত করে। ব্যথা চটফট করে সে কেনিয়াকে ছেড়ে দেয়। এরপর তারা সবাই আবারও বেসমেন্টের দিকে দৌড়াতে শুরু করে, আর সবার পেছনে ছিল ড্যানিয়েল। ঠিক তখনই ওত পেতে থাকা সটুথ পেছন থেকে ড্যানিয়েলকে জাপটে ধরে ফেলে। তারা ড্যানিয়েলকে টেনে নিয়ে রান্নাঘরের একটি টেবিলে শক্ত করে বেঁধে ফেলে। এদিকে কাইল এবং সারা যখন অফিসে পৌঁছায়, তারা লক্ষ্য করে ড্যানিয়েল তাদের সাথে নেই। ঠিক তখনই পুরো সেনাটোরিয়াম জুড়ে ড্যানিয়েলের বুক ফাটা চিৎকারের আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে। তিন ভাই মিলে তখন ড্যানিয়েলকে জ্যান্ত অবস্থায় টুকরো টুকরো করে কাটছিল। ড্যানিয়েলের এই ভয়ঙ্কর চিৎকার শুনে সবাই স্থির থাকতে পারল না। অনেক আলোচনার পর নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা ড্যানিয়েলকে বাঁচাতে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রান্নাঘরে উকি দিয়ে কাইল যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো ওই তিন নরপিশাচ ফুটন্ত গরম তেলে ড্যানিয়েলের শরীর থেকে কেটে নেওয়া মাংস বেজে বেজে গরম তৃপ্তিতে খাচ্ছে। নরখাদকদের খপ্পর থেকে বাঁচতে তারা এক ভয়ঙ্কর ফন্দি আটে, মরার মতো পান করে এবং কৌশলে ওই তিন ভাইকে তারা একটি ফাঁদে ফেলে দেয় এবং এক সময়ের সেই একই সেলের ভেতর তাদের আটকে ফেলতে সক্ষম হয়। কাঁচায় বন্দি করার পর কাইল প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে এবং ওই তিন ভাইকে জ্যান্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই কেনিয়া তাকে থামিয়ে দেয়। বয়ে কেনিয়ার বুক কাঁপছিল। সে এত কিছুর পরও তাদের সাধারণত বিকৃত মস্তিষ্কের মানুষ হিসেবে দেখছিল এবং তাদের পুড়িয়ে মারার মতো নৃশংসতা করতে চাচ্ছিল না। কেনিয়ার জোরাজুরিতে তারা কাইলকে ওই কাঁচার সামনে পাহারায় বসিয়ে রেখে বাকিরা একটু ঘুমের জন্য চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই তিন ভাই ঠিক সেই খাঁচায় বন্দী ছিল যেখানে তারা আজ থেকে 29 বছর আগে বন্দী ছিল। আর সবচেয়ে অদ্ভুত এবং ভুতুড়ে বিষয় হলো 29 বছর আগে তালা খোলার জন্য ব্যবহৃত সেই চুলের পিনটি ঠিক সেখানেই মাটিতেই পড়েছিল। রাত গভীর হলে কাইল যখন ক্লান্তিতে একটু ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই চালাক থ্রি ফিঙ্গার তার আসল কারসাজি দেখায়। সে মাটি থেকে পিনটি তুলে নিয়ে দক্ষভাবে কাঁচার তালাটি খুলে ফেলে। কাঁচা থেকে মুক্ত হয়েই সে নিঃশব্দে এগিয়ে আসে এবং ঘুমন্ত কাইলকে চেপে ধরে। ঠিক সেই মুহূর্তে কেনিয়া যখন কাইলের খুঁজে সেখানে এসে পৌঁছায়, আচমকাই পুরো ভবনের জেনারেটরটি নিজে নিজেই বন্ধ হয়ে যায় এবং চারপাশ ঘুর অন্ধকারে ডুবে যায়। জেনারেটর বন্ধ হতেই পুরো সেনাটোরিয়াম জুড়ে এক গুটগুটে অন্ধকার ছড়িয়ে পড়ে। কেনিয়া অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না। একটু পরে আলো এলে সে দেখতে পায় কাইল যেখানে পাহারা দিচ্ছিল সে সেখানে নেই, বরং কাইল সহ বাকি তিনজন একটি সেলের মধ্যে বন্দী হয়ে আছে। কেনিয়া অত্যন্ত আতঙ্কিত হয়ে দ্রুত বাকি বন্ধুদের কাছে ফিরে যায় এবং সবাইকে এই ভয়ঙ্কর খবরটি জানায়। ঠিক তখনই হুট করে তাদের ঘরের দরজায় কেউ একজন জুড়ে কড়া নাড়তে শুরু করে। লোকটির পুরো মুখ একটা কাপড় দিয়ে সম্পূর্ণ ঢাকা ছিল। তাকে দেখা মাত্রই সবাই ভেবে বসে যে ওটাই বোধহয় সাইকো থ্রি ফিঙ্গার। নিজেদের বাঁচাতে তারা আর কোনো সুযোগ না নিয়ে লাঠি সুটা দিয়ে ওই মুখ ঢাকা লোকটিকে নির্মমভাবে মারধর করতে শুরু করে এবং এক পর্যায়ে পিটিয়ে তাকে মেরেই ফেলে। কিন্তু যখন তারা হাঁপাতে হাঁপাতে লোকটির মুখের কাপড়টি খুলে, তখন তাদের পায়ের তলার মাটি সরে যায়। তারা বুঝতে পারে এটা আসলে থ্রি ফিঙ্গার ছিল না, ছিল তাদের বন্ধু কাইল।
সাইকো ভাইয়েরা কাইলের জিহ্বা কেটে তার মুখ কাপড় দিয়ে বেঁধে তাকে ওদের দিকে ঠেলে দিয়েছিল, যেন তারা নিজেরাই নিজেদের বন্ধুকে মেরে ফেলে। এই চরম মানসিক ধাক্কা নিয়ে সবাই সেখান থেকে প্রাণ বয়ে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু অন্ধকারের মধ্যেই হন্যে হয়ে তাদের সবাইকে তাড়া করছিল সেই 3 নরপিশাচ। অনেক দূর দৌড়াদৌড়ির পর অবশেষে তারা এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে তাদের জ্যাকেট ও প্রয়োজনীয় জিনিসপত্রগুলো স্তূপ করে রাখা ছিল। বাইরের হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে বাঁচতে তারা সবাই দ্রুত জ্যাকেট পরে নেয় এবং জানালা ভেঙে বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পুরো স্যানাটোরিয়ামের সবকটি জানালা লোহার পাত দিয়ে শক্ত করে সিল করা ছিল। খুঁজতে খুঁজতে ভাগ্যক্রমে তারা এমন একটি জানালা খুঁজে পায় যা কিছুটা ভাঙ্গা ছিল, কিন্তু মুশকিল হলো সেই ভাঙ্গা জানালার ওপাশে বাইরে প্রচুর বরফ জমে শক্ত হয়েছিল। তারা সবাই মিলে পাগলের মতো সেই বরফ সরিয়ে পথ তৈরি করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সেই নরকাতক 3 ভাই সেখানে হাজির হয়। থ্রি ফিঙ্গার বাইরে থেকে দরজা ভেঙে ভেতরে ঢোকার জন্য ধাক্কাধাক্কি শুরু করে। এরপর আরও শক্তিশালী সাইকো সটুথ, কুড়াল ও রড নিয়ে দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। দরজা ভাঙার ঠিক আগ মুহূর্তে সারা জানালার ওপাশের বরফ পরিষ্কার করতে সক্ষম হয়। এক এক করে তারা সবাই সেই ভাঙা জানালার বাইরে গলিয়ে পালিয়ে যায়, কিন্তু সবার শেষে থাকা জেনা সময় মতো বের হতে না পেরে ভেতরেই আটকে পড়ে। দরজা ভেঙে ভেতরে ঢুকেই সাইকো সটুথ একটি বড় সাইজের ইলেকট্রিক ড্রিল মেশিন সরাসরি জুনার শরীরের চালিয়ে দেয় এবং জেনাকে সেখানে নির্মমভাবে গেঁথে মেরে ফেলে। জেনার মৃত্যুর পর বাকিরা বরফের ওপর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই 3 ভাই এত সহজে তাদের ছাড়ার পাত্র ছিল না। তারা নিজেদের স্নো মোবাইলগুলো নিয়ে গর্জে ওঠে এবং তাদের পিছনে তারা করতে করতে তাদের একজন ব্রিজেটকে ধরে ফেলে, কিন্তু ব্রিজেট সাহসের সাথে নিজের কাছে থাকা ছুরি দিয়ে সাইকোর হাতে আঘাত করে এবং সে ব্রিজেটকে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে বরফের গোলকদাদায় পরে ব্রিজেটও শেষ রক্ষা পায়নি। ইতিমধ্যে আমরা দেখতে পাই যে স্কি চ্যাম্পিয়ন লোরানকে, যে বাইরে থেকে সাহায্য আনতে গিয়েছিল, কিন্তু প্রকৃতির কি নির্মম পরিহাস। প্রচণ্ড প্রতিকূল আবহাওয়া আর তীব্র তুষারঝড়ের কারণে সে ঠান্ডা জমে ওখানেই মারা যায়। অথচ দুঃখের বিষয় হলো যে মূল হাইওয়ে বা রাস্তার খুঁজে সে বের হয়েছিল তা ছিল ঠিক তার চোখের সামনেই, কিন্তু তীব্র জ্বরের কারণে সে রাস্তাটি দেখতে পায়নি এবং হাইওয়ের এত কাছে এসেও সে ঠান্ডায় জমে মারা যায়। এখন পুরো গ্রুপটির মধ্যে কেবল সারা এবং কেনিয়া কোনোমতে প্রাণে বেঁচে ছিল। কেনিয়া অন্ধের মতো বরফের ওপর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু দূর থেকে বাইদের একজন তার ওপর কড়া নজর রাখছিল এবং তার দিকে এগিয়ে আসছিল। সাইকোটি কাছে আসতেই সারা পেছন থেকে তাকে জুড়ে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তারা দুজনে একটি স্নো মোবাইল চালু করে চোখের পলকে সেখান থেকে উধাও হয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর তারা তখন মেইন হাইওয়ে লাইনে চলে আসে। তখন দুজনেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা বেঁচে ফেরার আনন্দে এতটাই আত্মহারা আর খুশি ছিল যে চারপাশের কোনো কিছুর ওপরেই তাদের মনোযোগ ছিল না। ঠিক তখনই রাস্তার মাঝে টানানো একটি ধারালো চিকন তারের সাথে ধাক্কা খেয়ে মুহূর্তের মধ্যেই দুজনের মাথা শরীর থেকে ছিটকে আলাদা হয়ে যায়। কিছুক্ষণ পর স্নো মোবাইল নিয়ে থ্রি ফিঙ্গার সেখানে এগিয়ে আসে। সে অত্যন্ত পৈশাচিক এক হাসির সাথে সারা ও কেনিয়ার কাটা মাথা দুটো হাত দিয়ে উঁচিয়ে তুলে নেয়, আর তাদের নিথর দেহ দুটো পেছনে রক্তাক্ত বরফের ওপর পড়ে থাকে। আর এভাবে এক চরম বিভৎসতা আর হাড়হিম করা সমাপ্তির মাধ্যমে শেষ হয় রংটান 4 মুভিটি।